যে কোনো সময় ফাঁসির আদেশ এলে অবাক হব না, বললেন সুলাইমান সেলিম। দুর্ঘটনায় মমতাজের নিহতের খবরের বিষয়ে যা জানা গেল। জেলে খুব কষ্টে আছি, আদালতে দাঁড়িয়ে বললেন ঢাবি ছাত্রলীগ সম্পাদক সৈকত। সেই সুমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ওসিকে রিজভির ফোন। এসটি ইমামের সাবেক পুত্রবধূর বাসায় ভাঙচুর, লুটপাটের পেছনে যার হাত ছিল। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। যে কোনো সময় ফাঁসির আদেশ এলে অবাক হব না, বললেন সুলাইমান সেলিম। হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার ৫ মার্চ সকাল ১০টা ৬ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম আদালতে তোলা হয় সুলাইমান সেলিম সহ আরও অন্যান্য আসামিদের। এরপর সবাইকে কাঠগড়ায় রাখা হয়। অন্যান্য দিনের মতো কাঠগড়ার পাশে পুলিশ সারি করে নিরাপত্তা বেষ্টনী দিয়ে দাঁড়ান। প্রত্যেক আসামির আইনজীবীরাও কাছে চলে আসেন। এ সময় আসামিরা ওকালতনামায় স্বাক্ষর সহ তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। সুলাইমান সেলিম এক আইনজীবীকে ডেকে বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকেন। কথা বলার সময় আইনজীবী সুলাইমান সেলিমের কাছে কারাগারে কেমন জীবন কাটাচ্ছেন জানতে চান। এ সময় সুলাইমান সেলিম বলেন, রোজা আছি, বই পড়ি, পরিবারের সাথে ফোনে কথা বলা হয়, সেহরি ও ইফতারে খাবার নরমাল দেয়, দেখছেন না সবার মুখ কেমন শুকনো। কিছুক্ষণ পরই এজলাসে বিচারক আসেন, তবুও কর্ণপাত করেন না সুলাইমান সেলিম। সাংবাদিকদের উদ্দেশ্য করে সুলাইমান সেলিম বলেন, অনেক সাংবাদিক ভুয়া নিউজ করে, তারা লিখেছে শাহজাহান খান সহ অনেকে নাকি কারাগারে ভালো খাবার খাচ্ছে। এসব ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে। এ সময় কাঠগড়ার পাশে থাকা পুলিশ সদস্যরা তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলতে বারণ করেন। তখন সুলাইমান সেলিম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, জবাই তো দিবেন, একটু সময় দেন। পরবর্তী শুনানি শেষে সুলাইমান সেলিমকে হাজতখানায় নেওয়া হচ্ছিল। এ সময় সে তার আরেক আইনজীবীকে ডেকে বাবার খোঁজ নেন। তার বাবার শরীর খারাপ, কি অবস্থা খোঁজখবর নিতে বলেন। এরপর হাজতখানায় নিয়ে যাবার সময় সুলাইমান সেলিমকে তার বক্তব্য যে কোনো সময় ফাঁসির আদেশ এর বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, তড়িঘড়ি করে বিচার হয় না। এরপর তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় মমতাজের নিহতের খবরের বিষয়ে যা জানা গেল। সম্প্রতি দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মমতাজ মারা যাওয়ার একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় তথ্যটি সঠিক নয়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় নিহতের দাবিটি সঠিক নয়। কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। সোমবার দুপুর 2টা 5 প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে দাবি করা হয়, দুবাইয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ। পোস্টটির মন্তব্যের ঘরে একটি ভিডিও লিঙ্ক যুক্ত করা হলেও উক্ত লিঙ্কে প্রবেশ করে দেখা যায় এটি একটি স্প্যাম ওয়েবসাইটের লিঙ্ক। পরবর্তী প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পায়নি রিউমার স্ক্যানার। সুতরাং দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নিহতের দাবিটি সম্পূর্ণ মিথ্যা। জেলে খুব কষ্টে আছি, আদালতে দাঁড়িয়ে বললেন ঢাবি ছাত্রলীগ সম্পাদক সৈকত। রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক 2 হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বেলা 12টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এদিন সৈকতকে আদালতে তোলা হলে তার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সৈকত বলেন, কারাগারে অনেক লোক গাদাগাদি করে থাকতে হচ্ছে, এদিকে মশার কামড়ে ঠিকমতো ঘুম হয় না, ঠিকমতো খাওয়া দাওয়াও হচ্ছে না। আবার যেদিন কারাগার থেকে আদালতে আনা হয় সেদিন ফজরের আগেই ঘুম ভাঙানো হয়, এরপর ভোরে আদালতের উদ্দেশ্যে আনা হয়। খুব কষ্টে আছি আমি। সৈকতের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, একের পর এক হত্যা মামলা দেওয়া হচ্ছে তানভীর হাসান সৈকতকে। এগুলো ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গত 14 আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।
সেই সুমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ওসিকে রিজভির ফোন। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে ফোন করে বিএনপি অফিসের পিয়ন পরিচয় দিয়ে অসদাচরণ করা সুমনের বিরুদ্ধে ঘটনার তদন্ত এবং আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার 4 মার্চ দুপুরে ঘটনাটি ঘটে। সুমন বিএনপির দপ্তর থেকে পাঠানোর কথা বলে ওসিকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, কিন্তু গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে সুমন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পর রুহুল কবির রিজভী বিএনপির দপ্তর থেকে তথ্য নিয়ে নিশ্চিত হন যে সুমন ভুয়া পরিচয়ে থানায় গিয়ে এমন অপকর্ম করেছেন। তিনি এরপর আশুলিয়া থানার ওসিকে ফোন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এবং পুলিশ কর্মকর্তার সঙ্গে অসদাচরণের জন্য দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলাম, এমন সময় ওই ব্যক্তি এসে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। পরে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে তিনি পালিয়ে যান। এসটি ইমামের সাবেক পুত্রবধূর বাসায় ভাঙচুর, লুটপাটের পেছনে যার হাত আছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রী গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ ভাঙচুর ও লুটপাটের চেষ্টায় ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। মধ্যরাতে মব তৈরি করে এমন ঘটনা ঘটানোর পেছনে ওই ভবনের সাবেক তত্ত্বাবধায়কের হাত রয়েছে। তার নাম শাকিল আহমেদ। তিনি লোক জড়ো করে এবং বাসাটিতে 200 থেকে 300 কোটি টাকা পাওয়া যেতে পারে এমন তথ্য দিয়ে সেখানে তল্লাশি চালাতে উস্কানি দেন। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে তল্লাশির নামে 20 থেকে 25 জন লোক ঢুকে পড়ে। তল্লাশির অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে তারা। 999 এর মাধ্যমে খবর পেয়ে রাত 12:30টায় ঘটনাস্থলে আসে গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি সহ সেনাবাহিনীর সদস্যরা। সেখান থেকে 3 জনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ একসময় বাসাটিতে কেয়ারটেকারের কাজ করত। সেই মূলত জনতাকে 200 থেকে 300 কোটি টাকা পাওয়া যেতে পারে এমন তথ্য দিয়ে বাসাটিতে তল্লাশি চালানোর জন্য উস্কানি দেয়। এর আগে গত পরশুদিন রাতে 10:30টার দিকে একটি অজুহাতে একদল জনতা বাসাটিতে প্রবেশের চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ মর্মে আবারও সতর্ক করেছে যে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোথাও কোনো অপরাধ সংগঠিত হলে যেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাকে অবহিত করা হয়। সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।